Yes, the night comes alive with gramophone. You are listening to Radio Furti 88 FM. ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 মিনিট বাংলাদেশ সময়। পৃথিবীর যে প্রান্ত থেকে যে যেখান থেকে শুনছেন আমাদেরকে, তাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং ভূত এফএমের সঙ্গে আছেন, ফুর্তির সঙ্গে আছেন। আপনাদের সবাইকে আজকের এই এপিসোডে স্বাগত জানাচ্ছি। আমার সঙ্গে আজকে আমাদের অতিথিরা অলরেডি স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং আমি প্রথমেই তাদেরকে থ্যাঙ্কস জানতে চাই যে শত ব্যস্ততার মধ্যেও তারা সময় দেন। যারা সময় দেন এবং স্টুডিওতে এসে ঘটনা বলেন তারা আমার কাছে সবসময় অনেক বেশি স্পেশাল। যারা শুনছেন তারাও আমার কাছে অনেক বেশি স্পেশাল। কিন্তু কষ্ট করে যারা আসছেন তাদেরকে আসলে ধন্যবাদ দেওয়ার কোনো আমি ভাষা খুঁজে পাই না। অনেক অনেক ধন্যবাদ এবং আশা করছি যে এভাবেই সবসময় ভূত এফএমের পাশে থাকবেন আপনারা এবং আগামীতেও আপনাদের সাথে নিয়ে আমরা যেতে চাই অনেক দূর। আমি একটু বলি যে আমাদেরকে যে ঘটনা পাঠাবেন সেই ঘটনা পাঠানোর অ্যাড্রেসটা আপনাদের একটু জানিয়ে দিই। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন বা লিখেও পাঠাতে পারেন আমাদের ঘটনাটা। অনেকে শুনছেন কিন্তু ভাবছেন যে আপনার কাছে তো কোনো ঘটনা নেই, সুতরাং কি পাঠাবেন। আপনার সাথে হয়তো ঘটে যায়নি, কিন্তু আপনি যদি খোঁজ নেন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার ফ্রেন্ডসদের মধ্যে অবশ্যই কাউকে না কাউকে পাবেন যার সাথে ঘটে যাওয়া ঘটনা রয়েছে। তার ঘটনা নিয়ে জাস্ট পাঠিয়ে দিন আমাদেরকে। যদি সিলেক্টেড হয়ে যায় ডেফিনেটলি উইল কল ইউ অ্যান্ড আপনি অবশ্যই স্টুডিওতে এসে শেয়ার করতে পারবেন সেই ঘটনাটি ভূত এফএমের সবার সাথে, পৃথিবীর সবার সাথে যারা ভূত এফএম শোনেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। আমাদের দুটো ফেসবুক পেজ রয়েছে, www.facebook.com/radio.furti and www.facebook.com/bhutfm.russell। এই দুটো অ্যাড্রেসে এসে আপনি আমাদের যে পেজ রয়েছে সেই পেজে আপনি দেখতে পারবেন যে আজকে কারা অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন এবং কারা ঘটনা শেয়ার করবেন। তাদের সেই ছবিতে আপনি লাইক দিতে পারেন, কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন এবং আরো বেশি মানুষকে জানিয়ে দিতে পারেন ভূত এফএমের কথা। যত বেশি জানাবেন তত বেশি সুবিধা হবে, নতুন নতুন ঘটনা আসবে এবং নতুন নতুন ঘটনার যে শোনার যে মজা সেই মজাটা আমরা উপভোগ করতে পারবো। তো আজকে শুরু করতে চাই প্রতিদিনের মতো একটা ইমেইল দিয়ে এবং আশা করছি যে এই ইমেইলটা আপনাদের ভালো লাগবে। চলুন শুনে আসি একটি ঘটনা। যেভাবে লিখেছেন আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সব সময় ভালোর দলে, তাই আর জিজ্ঞেস করলাম না যে আপনি কেমন আছেন। সঙ্গত কারণে স্টুডিওতে গিয়ে ঘটনাটি শেয়ার করা সম্ভব না, তাই ইমেল করে পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। লেখাপড়ার সুবিধার্থে বগুড়া শহরের একটি 3তলা বাসায় ভাড়া থাকতাম। বাসায় আমি, আমার আম্মু এবং আমার 2 বোন সহ মোট 4 সদস্যের পরিবার আমাদের। আব্বু চাকরি সূত্রে ঢাকায় থাকতেন, আমাদের দাদিও আমাদের সঙ্গে থাকতেন, কিন্তু কিছুদিন আগে তিনি মারা গিয়েছেন। আজকে আমার যে ঘটনা সে ঘটনাটি আমার দাদিকে নিয়ে। তো আর কথা না বাড়িয়ে চলে যাই মূল গল্পে। আমার দাদি একজন ক্যান্সারের পেশেন্ট ছিলেন। এবছরের ফেব্রুয়ারিতে তার ক্যান্সার ধরা পড়ে। ডক্টর বলেছিলেন দাদিকে কেমোথেরাপি দিতে হবে, কিন্তু দাদির বয়সের কথা ভেবে আমরা কেমোথেরাপি দিতে রাজি হইনি। এদিকে ধীরে ধীরে দাদি খুব বেশি অসুস্থ হয়ে পড়ছিলেন। দেখতে দেখতে রমজান মাস চলে আসে। প্রায় একটানা 4 মাস বাসায় শুয়ে থাকতে থাকতে দাদির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল। তাই রমজানের শুরুর দিকে আমার এক ফুপুকে সাথে করে দাদিকে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়া হয়। বলে রাখা ভালো, আমাদের গ্রামের বাড়ি বগুড়া শহর থেকে 15 কিলোমিটার দূরে। আমার কোনো চাচা বা বড় আব্বা না থাকায়
আমাদের গ্রামের বাড়িতে কেউ থাকতো না। গ্রামের বাড়িতে যাওয়ার পর দাদি হঠাৎ করেই সুস্থ হয়ে ওঠে এবং কিছুদিন তিনি হেঁটেও বেরিয়েছেন। সবাই ভেবেছিল তিনি হয়তো সুস্থ হয়ে উঠেছেন। একদিন দাদি দাদার কবরের কাছে গিয়ে বসেছিলেন। হঠাৎ করেই তিনি ওখানে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয় এবং অনেকক্ষণ পর দাদির জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর কি হয়েছিল জিজ্ঞাসা করলে দাদি কোনো কথা বলতে পারে না। তারপর থেকে দাদি আবারও অসুস্থ হয়ে পড়ে। ধীরে ধীরে দাদির অবস্থার অবনতি ঘটতে থাকে। আমার গ্রামের এক বড় আম্মা দাদির অবস্থার কথা চিন্তা করে দাদির জন্য ইউনুস খতমের পরিকল্পনা করে। আমার আব্বুও তাতে রাজি হয়ে যায়। রমজানের শেষের দিকে আমার আব্বু ঈদ করার জন্য ঢাকা থেকে বাসায় আসেন এবং আমাদের গ্রামের বাড়িতে 27 রমজান ইফতার পার্টির ব্যবস্থা করেন। 26 রমজানে ঈদ এবং ইফতার পার্টির প্রস্তুতির জন্য সবাই গ্রামের বাড়িতে চলে যায়। সেদিন লাইলাতুল কদরের রাত। সে কারণে সারা রাত জেগে ইবাদত করার জন্য আমি একাই বাসায় থাকি। রাতের বেলায় তারাবির নামাজ পড়ে এসে আমি খেয়ে দিয়ে নফল নামাজ পড়া শুরু করি। রাত 2টার দিকে নামাজ শেষে আমি সেহরি রান্না করার জন্য রান্নাঘরে যাই। তরকারি রান্না করাই ছিল, আমি শুধুমাত্র ভাত তুলে দেই। উল্লেখ্য, রান্নাঘরের জানালার ঠিক সামনেই ছিল বিরাট এক বাঁশঝাড়। আসলে শহরে এত বড় বাঁশঝাড় থাকে না বললেই চলে। ভাত রান্না করতে করতে আমি ফিল করি জানালা যায় কেন যেন কাঁপছে। আমি ভাবলাম বাইরে বাতাস হচ্ছে, সেই জন্য হয়তো কাঁপছে, বাট কম্পনটা ধীরে ধীরে বাড়ছেই। তারপর আমি বিষয়টা সিরিয়াসলি নিলাম। কম্পনের এক পর্যায়ে জানালায় প্রচন্ড জোরে 3টি শব্দ হয়। জানালার এক পাশে একটি কাঁচ খুলে যায়। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই এবং দৌড়ে রান্নাঘর থেকে ছুটে আমার রুমে চলে আসি। সে সময় হয়তো আমি ওখানেই পড়ে থাকতাম যদি আমার আম্মু ফোন না আসতো। আমার আম্মু আমাকে ফোন করে এবং জিজ্ঞেস করে আমি ভাত রান্না করেছি কিনা, কোনো ভয় পেয়েছে কিনা। আমি আম্মুকে এই বিষয়ে জানাতে চাইনি, তাই বিষয়টা চেপে যাই এবং ঘুমানোর জন্য শুয়ে পড়ি। সে রাতে আর সেহরিও করা হয়নি। শুয়ে পড়ার কিছুক্ষণ পরেই আমার ঘুম ধরে যায়। ঘুমন্ত অবস্থায় আমি একটি স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এরকম: সাদা আলখেল্লা পরা একজন লম্বা লোক আমাকে আমার দাদার কবরের পাশে নিয়ে যায়। সেখানে আমার দাদিও বসেছিল। তারপর ওই লোকটা আমাকে একটা জায়গা দেখিয়ে দেয় এবং জায়গাটি আমাকে খনন করতে বলে। ঠিক তখনই আমার ঘুম ভেঙে যায়। আমি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি রেডি হয়ে গ্রামের বাড়িতে চলে যাই। গ্রামের বাড়িতে গিয়ে দেখি ইউনুস খতম এবং ইফতার মাহফিলের প্রস্তুতি চলছে। বাড়িতে অনেক মানুষ, সবাই বিভিন্ন কাজে ব্যস্ত। আমিও কাজে লেগে পড়ি। আনুমানিক দুপুর 1:20 দিকে একজন সাদা আলখেল্লা পরা লোক আমাদের বাড়িতে ঢোকে। সেই সময় আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ ছিল না, সবাই জোহরের নামাজ পড়তে গিয়েছিল। এমন সময় লোকটি বাড়িতে ঢুকে পড়ে। আমার আম্মু, ফুপু এবং আপুরা তাকে দেখে তার কাছে যায়। তারপর লোকটি আমার ফুপুকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলে। কথাগুলো এরকম: আজ যার জন্য ইউনুস খতম হচ্ছে সে কি তোমাদের মা? তোমরা কি জানো এ যাবৎ অনেক নামাজ কালাম সে আদায় করেছে, কিন্তু কোরআন থেকে সে কোনো সওয়াব অর্জন করতে পারেনি। সে কারণে কোরআন পড়া শেখেনি। সে কখনো কোরআন পড়া শিখেনি, এজন্য তার একটু কষ্টই হচ্ছে। লোকটি দাদির সম্পর্কে আরো কিছু মন্তব্য করে যেগুলো একদম সঠিক ছিল। তার এই কথাগুলো শুনে আম্মু তাকে বসতে বলে এবং ইফতার করে যেতে বলে। সব জবাবে সে বলে সে কারো বাড়িতে কিছু খায় না। তারপর তার পরিচয় জানতে চাইলে সে চুপ করে থাকে। এরপর সে বাড়ি থেকে বের হয়ে যায়। আমি নামাজ পড়ে এসে শুনি বাড়িতে এই ঘটনা ঘটেছে। আমি ভাবলাম ওটাই সেই স্বপ্নের লোকটা না তো। সেদিন ভালোই ইউনুস খতম আর ইফতার পার্টি কমপ্লিট হয়ে যায়। এরপর ঈদের দিন দাদি শুয়েছিল। তাকে ঘিরে সবাই দোয়া দরুদ পড়ছিল। এমন সময় দাদি চোখ খুলে পশ্চিমের দিকে তাকিয়ে হঠাৎ ভয় পেয়ে যায়। সবাই দাদিকে জিজ্ঞেস করে আপনি কিছু দেখছেন? দাদি বলে সাদা জুব্বা পরা একটা লোক ওখানে বসে আমার দিকে তাকিয়ে হাসছে। তারপর সবাই ভাবে এটা সেই লোকটা না তো। সেদিন আর কিছু ঘটে না। ঈদের ঠিক 3 দিন পরে এক রাতে আমি, আব্বু, আম্মু, আপু, ফুপুরা সবাই সারা রাত জেগেছিলেন। কোনো ঘুম হয়নি।
ফজরের নামাজের পর আমার ঘুম ধরে। ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আমাদের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। আমি ভিড় ঠেলে এগোলাম, দেখলাম কি যেন মারা গেছে। তারপর আমাদের কবরস্থানের ওখানে গেলাম। সেখানে গিয়ে দেখলাম সেই আলখেল্লা পরা লোকটা দাঁড়িয়ে আছে। ঠিক সেই সময়ে আমার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে দেখি সত্যি 15-20 জন লোক আমাদের বাড়িতে এসে ভিড় করেছে। দাদির অবস্থা খুব খারাপ। আমার ফুপু আমার দাদির কাছে বসে অনেক দোয়া দুরুদ পড়তে থাকে। আমি দাদির কাছে বসে দোয়া দুরুদ পড়তে থাকি। মাঝে মধ্যে দাদিকে পানিও খাইয়ে দেই। এর 20 মিনিট পর আমার দাদি মারা যায়। সবাই খুব কান্নাকাটি করে, আমিও খুব কান্নাকাটি করি। দাদির জন্য কবর খোঁড়া হয়। বাদ মাগরিব দাদির জানাজার ব্যবস্থা করা হয়। জানাজা শেষে দাদিকে কবর দিয়ে মোনাজাত করে সবাই বাড়ি ফেরে। বাড়ি ফেরার সময় আমি কবরস্থানের দিকে তাকাই, খেয়াল করি সেখানে সাদা আলখেল্লা পরা সেই লোকটা কবরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। আমি ভয়ে তাড়াতাড়ি বাড়ি চলে আসি। ঘটনাটি হয়তো এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনাটি শেষ হয় না। দাদি মারা যাবার ঠিক 7 দিন পর আমি আবারও স্বপ্নে দেখি। স্বপ্নটা এরকম, আমাদের কবরস্থানের ঠিক পাশেই একটা ফাঁকা জায়গা ছিল। ওই জায়গাটাতে সাদা আলখেল্লা পরা ওই লোকটা আমাকে নিয়ে যায় এবং সে সেখানে হাঁটু মুড়ি দিয়ে বসে আমাকে বসায়। ব্ল্যাক ম্যাজিক করার সময় যেভাবে সামনে আগুন নিয়ে বসে মন্ত্র পড়তে থাকে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা, ওই লোকটিও ঠিক একইভাবে আগুন ধরিয়ে কি যেন বলছিল। আর আগুনের ভেতরে বিভিন্ন ধরনের তরল জিনিস যেমন মধু, দুধ, ঘি ইত্যাদি ঢালছিল। এদিকে হঠাৎ করে আমি আমার হাতের দিকে তাকাই, দেখতে পাই আমার হাতে কি যেন লেখা উঠেছে, এমন একটি ভাষা যা আমি আগে কখনো দেখিনি। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। লোকটি আমার হাতের দিকে তাকিয়ে বলে, যাও তোমার আম্মুকে ডেকে আনো। সে সময় আমি পেছনে ঘুরতেই দেখি লোকটা কবরস্থানের দিকে মুখ করে বসে আছে। আর আমাদের মধ্যে আমার দাদিও ছিল। এছাড়া এ যাবৎ ওই কবরস্থানে আমি যাদের কবর দেয়া দেখেছি তাদের সবাই ওই কবরস্থানের দিকে মুখ করেছিল। আমি আমার দাদিকে ডাকলাম, বাট তিনি কোনো সাড়া শব্দ করছিলেন না। এমন অবস্থায় আমার হাত ঘামতে শুরু করে। ওদিকে ওই লোকটা কালো জাদু করেই চলছিল। হঠাৎ আমার আম্মু চলে আসে। আমি আমার আম্মুকে জড়িয়ে ধরি। তারপর লোকটা আমার আম্মুর দিকে তাকিয়ে বলে, দেখ তোর ছেলের অবস্থা দেখ, এতদিন তোদের একটা রোগী ছিল, সে এখন মাটির নিচে চলে গেছে, এখন তোদের 3টা রোগী হবে। তারপর লোকটা আমার বড় খালা, আমার ছোট দাদা এবং বড় ফুপুর কথা বলে। এরপর লোকটি আমাকে একটি অন্ধকার ঘরের দিকে নিয়ে যায়। তারপর দরজা জানালা বন্ধ করে আমাকে ওই ঘরে আটকিয়ে রাখে। ওই ঘরের চারপাশ থেকে উদ্ভট রকমের সব শব্দ হয়। হঠাৎ আমার স্বপ্ন ভেঙে যায়। আমি চিৎকার দিয়ে উঠি। ছুটে আসে আমার আব্বু, আম্মু ও বড় আপু। এরপর আমি হাতের দিকে তাকিয়ে দেখি আমার হাতে কালো কালো দাগ। আমি প্রচন্ড ভয় পেয়ে যাই। ঠিক সেই সময় ফজরের আজান শুরু হয়ে যায়। আজান শেষে আমি সব ঘটনা খুলে বলি। সকালবেলা আমরা একটা হুজুরের শরণাপন্ন হই। হুজুর আমাকে পানি পড়া দেন, সেটা খেয়ে আর ওগুলো কিছু দেখিনি। এই ঠিক 10 দিন পর আমার বড় খালা অ্যাক্সিডেন্ট করে। অ্যাক্সিডেন্টে তিনি মাথায় প্রচন্ড আঘাত পান এবং 2 দিন পর হাসপাতালে মারা যান। আমার বড় খালা মারা যাওয়ার 3-4 দিন পর আমার ছোট দাদা ব্রেন স্ট্রোক করেন। তাকে হাসপাতালে নেওয়া হলে ডক্টর বলেন তিনি কথা বলতে পারবেন না। এর ঠিক কয়েকদিন পর আমার বড় ফুপুর টিবি রোগ ধরা পড়ে। ঘটনাটি এখানেই শেষ হতে পারত, কিন্তু ঘটনাটি এখনো শেষ হয়নি। দাদুর মৃত্যুর ঠিক 40 দিন পর রাতে আমি আবারও স্বপ্ন দেখি। স্বপ্নটা ছিল এমন, আমাদের গ্রামের বাড়িতে অনেক লোক ভিড় করেছে। সবাই দাদিকে দেখতে এসেছিল। দাদি হঠাৎ জেগে ওঠে এবং আমাকে ধরতে আসে। আমি ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করি, কিন্তু এক পর্যায়ে দাদি আমাকে ধরে ফেলে। দাদি আমাকে কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকে। এমন সময় সামনে সাদা আলখাল্লা পরা সেই লোকটি হাসতে হাসতে পশ্চিম দিকে চলে যায়। এই ছিল আমার ঘটনা। এই প্রথম কোনো ইমেইল পাঠালাম। ভালো লাগলে পড়ে শোনাবেন। মানুষের স্বপ্ন একটা অদ্ভুত জিনিস। স্বপ্ন আমরা দেখি এবং স্বপ্নের সাথে
হয়তো অনেক সময় আমরা বাস্তবের অনেক মিল খুঁজে পাই। সেটা যদি পজিটিভ কোনো ব্যাপার হয় তাহলে আমাদের ভালো লাগে, কিন্তু নেগেটিভ কোনো ব্যাপার হলে আমাদের মন ভেঙে যায়। আমরা সেই স্বপ্ন দেখতে চাই না, আমরা চাই না নেগেটিভ কোনো কিছু স্বপ্নের মাধ্যমে জানতে। এমনকি জীবনে নেগেটিভ কোনো কিছু ঘটার সম্ভাবনা থাকলেও আমরা আগে ভাগে কেউ জানতে চায় না সেটা। আপনাকে যদি কেউ বলতে চায়, কয়জন মানুষ আছেন আমাকে একটু জাস্ট এখানে কমেন্ট করে জানাবেন যে আপনাকে যদি কেউ বলেন যে তুমি কবে মারা যাবে, এটা তোমাকে আমি বলে দেব, কয়জন সেটা শুনতে রাজি হবেন যে আপনি কবে মারা যাবেন, আপনি কত তারিখে, কোন মাসে, কোন সালে মারা যাবেন, এটা কি সত্যি আপনি জানতে চান? আপনি কি জানতে চান আপনার কোনো প্রিয় মানুষ আপনি কবে হারাবেন সে সম্পর্কে কিছু? আমরা এই ধরনের জিনিসগুলো অ্যাভয়েড করি সব সময়। তারপরেও স্বপ্নে এই ধরনের জিনিস যখন আসে তখন আমরা হতভম্ব হয়ে পড়ি এবং আমাদের কোনো কিছু করার থাকে না। আমরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যে যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন তারা যেন এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পান। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে। তার আগে জানাই আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhwtfm@radioforti.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে বা লিখেও পাঠাতে পারেন ঘটনাটি। আমাদের প্রচুর ঘটনা চাই, প্রচুর, এবং আমরা চাই প্রচুর ঘটনা এবং সেই সাথে প্রচুর মানুষ যারা স্টুডিওতে এসে ঘটনা শেয়ার করবেন। এই ব্যাপারটা আপনাদের কাছে অনুরোধ যে আপনারা ঘটনা, আমরা হয়তো অনেকগুলো ঘটনার মধ্যে কিছু ঘটনা সিলেক্ট করি, কিন্তু যত বেশি মনে করেন যে যত বেশি ঘটনার মধ্যে থেকে আমরা বাছাই করে যত বেশি ঘটনা আপনাদের উপহার দিতে পারবো তত বেশি সেই কোয়ালিটি ভালো হবে। সেই জন্য আপনাদের হেল্প দরকার। এটা আমার কোনো প্রোগ্রাম না, একার প্রোগ্রাম না, এটা আপনাদেরও প্রোগ্রাম। আপনারা বহুদিন ধরে আমাদের সঙ্গে আছেন এবং আশা করছি আপনারা সহযোগিতার